নালন্দাতে বলে 3টে বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। এই 3টে লাইব্রেরিতে প্রায় 90,000-এর থেকে বেশি পুস্তক ছিল। সেই পুস্তক কিন্তু বখতিয়ার খিলজি পুড়ে ছাই করে দিয়েছিল। এই যে ছাত্রদের রুম দেখতে পাচ্ছেন, এখানে ছিল সেই সময় মেডিটেশন হল এবং উপাসনা স্থল। নালন্দা ছিল সেই সময়কার একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। ওই যে বখতিয়ার খিলজি যখন পুড়িয়ে দিয়েছিল সেই পোড়া দাগ কিন্তু আপনারা দেখতে পাবেন, সব জায়গায় কিন্তু পোড়া দাগ কিন্তু রয়েছে। যখন শিক্ষার কোনো প্রতিষ্ঠানই আবির্ভাব শুরু হয়নি, সেই সময়কার কালে 10,000 ছাত্র এবং 2000 শিক্ষককে নিয়ে এখানে পড়াশোনা শুরু করা হয়েছিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। নতুন একটা ব্লগে স্বাগত জানাই। এখন আমরা আছি গয়াতে আমরা যে গয়াতে ধামে ছিলাম, যে ঘাটের ওখানে বিষ্ণুপদ মন্দির, ওখান থেকে চলে এসেছি। সকাল এখন 5টা মানে 6টার মতন বাজে। আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমি যাব রাজগীর। আজকে মানে তোমরা এইভাবে প্ল্যান করতে পারো যদি গয়াতে আসো। বাসের টাইম হয়ে গেছে, চলো। गाड़ी वाड़ी का भी वीडियो आप बना लिए, दिखा लिया, आपको भी दिखा देंगे। तो यही बस देखुन, भाड़ा कितना है भैया यहाँ से राजगीर? 120 रुपया। 100 रुपया बताया उधर से, थोड़ा कम लीजिए। सुबह क्या ठीक है, सुबह से हम लोग बोनी करना अच्छा ही होगा। हम नवद्वीप धाम से आए, मायापुर से। अच्छी की बात है। তো বাসটা কিন্তু দারুণ লাগছে। এই দেখো পুরো মানপুর বাস স্ট্যান্ড। বিষ্ণুপদ মন্দির থেকে তোমরা যে চাঁদ চওড়া আছে ওই জায়গাটা বলে, বিষ্ণুপদ মন্দির থেকে তোমরা একটা অটো ধরে মানে বাইপাস চলে আসবে, যেখানে 5টা মাথা মোড় আছে, যেখানে বোধগয়া যাওয়া যায়। দেখবে হয়তো যাওয়ার সময় সে 5 মাথা মোড়ে আসার পরে তোমরা ওখান থেকে যে কোনো অটো ধরে চলে আসতে পারো মানপুর বাস স্ট্যান্ড। এখানে 30 টাকা নিল আমাদের জনপ্রতি, এবং বিষ্ণুপদ মন্দির থেকে বাইপাস আসতেও 30 টাকা, মানে 15 টাকা করে 30 টাকা লাগলো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে আমরা এখন রাজগীরের জন্য যাব। রাজগীর বলছে 120 টাকা ভাড়া। দেখি দাদা একটু কম নেয় নাকি। যেতে যেতে কিছু সিনের ভিউ দেখাবো এবং রাজগীর আজকে সাইট সিইং করবো। বিহার কিন্তু শুধু বোধগয়া বা এই যে বিষ্ণুর জন্য কিন্তু ফেমাস নয়, আপনার পিণ্ডদানের জন্য মানুষ কিন্তু ফেমাস নয়। এখানে হচ্ছে শিখদের জন্য ফেমাস। কেন? শিখদের 10ম গুরু গোবিন্দ সিং এর জন্ম হয়েছে এখানে, এবং জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীরের জন্ম কিন্তু এই বিহারে। দারুণ একটা জায়গা। কালকে বোধগয়া গেছিলাম, এত ভালো লেগেছিল, মানে পুরোপুরি দর্শন করতে পাইনি। এর পরের ভিডিওতে আপনার আরেকটা ভিডিও দেখতে পারবেন, সেটাতে বোধগয়ার পুরো স্টোরি থাকবে। আর আমি আর বাবা আছি, ওই যে বাবা ওখানে। তো আমাদের এই বাপ বেটার ভিডিও দেখতে পাবেন, ভালো লাগবে আশা করি আপনাদের। বাস ছেড়ে দিচ্ছে রাজগীরের জন্য মানপুর বাস স্ট্যান্ড থেকে। দারুণ লাগছে সকালের পরিবেশ। বহুদিন বাদে সকাল বেলায় জার্নি স্টার্ট করলাম। মানে সকালবেলায় ভোরবেলার জার্নি স্টার্ট করলে কি হয়, আপনি অনেকটা সময় কিন্তু বাঁচাতে পারবেন। আমাদের কাছে আজকে সাইট সিইং প্রচুর, মানে একসঙ্গে ধরুন নালন্দা, তারপরে রাজগীরের যে সাইটগুলো, ওই সাইটগুলো ঘুরবো। লাস্ট বাস দাদা বলে এই বাসটাই আছে 6টা 20-তে। ওই বাসটা আসতে হবে, মানে ওই টাইমটা ছাড়া আর পাবো না। ওই লাস্ট টাইম ওটাই 6টার সময় যদি আসি তাহলে এখানে 7টার মতো পৌঁছে। মানে এখান থেকে 58 কিলোমিটার দূরে মানপুর থেকে। ঠিক আছে, মানপুর বাস স্ট্যান্ড থেকে গুগল ম্যাপে দেখলাম 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট লাগবে। চলো বজরংবলীর নাম করে যাত্রা শুরু করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। লাস্ট পর্যন্ত ভিডিও দেখো, দারুণ একটা সারপ্রাইজ জিনিস তোমাদের দেখাবো, সেটা কিন্তু লাস্টে দেখতে পারবে। কেটে দেখলে হবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। তাল গাছ, লেবু লঙ্কা বিক্রি হচ্ছে দেখো এখানে, তো সাজিয়েছে দেখো। লজ্জায় চলে গেল। এখন আমরা নালন্দাতে চলে এসেছি। নালন্দা তোমার মিউজিয়ামের পাশে এবং নালন্দা যে বিশ্ববিদ্যালয়ের পাশে এসেছি এখন। তো এখানে একটা হোটেল আছে, হোটেলে একটু খাওয়া দাওয়া করি, একটু রুটি সবজি, এই সবজি আর পুরি বলেছি, পুরি সবজিটা খেয়ে এখানে চলে যাবো আমরা প্রথমে রাজগীরে নেমেছিলাম, কিন্তু তারপরে একজন বলে বাসটাই নাকি নালন্দা যাচ্ছিল। তারপরে ওই বাসে করে কি করেছি, আরো 20 টাকা ভাড়া নিয়েছে। তো টোটাল আমাদের মানপুর ওখান থেকে এই নালন্দা আসতে টোটাল আমাদের 140 টাকা করে রাখলো। মাথায় রাখবে, যদি রাজগীর আসো 120 টাকা ভাড়া নেয়, আর ওখান থেকে এটুকু 40 মানে আরো 20 টাকা নেবে। তারপরে তোমার ওই যে চকটা নামাবে নালন্দা আসার জন্য, যে পয়েন্টটাতে নামাবে, সেই চড়া থেকে আবার টোটো করে 10 টাকা করে ভাড়া নিল এই পয়েন্টে আসার জন্য, মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। ঠিক আছে, তো এখানে তোমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যেতে পারো। তো ওটাই আমরা করছি, খাওয়া দাওয়া করে তারপর ভিতরে যাবো। কত কি টিকিটের প্রাইস, কিভাবে ঘুরতে পারো, সবকিছু ইনফরমেশন থাকবে। ভিডিওটা পুরো দেখবে, দারুণ ইন্টারেস্টিং কাহিনী আছে।
এই হচ্ছে বুকিং কাউন্টার, অফলাইন থেকে টিকিট কাটার জন্য। আর চাইলে আপনারা অনলাইন থেকেও এএসআই সাইট থেকে টিকিট কাটতে পারেন। টিকিট কাটা হয়ে গেল, জনপ্রতি 40 টাকা নিয়েছে, আমার বাবার 40 টাকা করে 80 টাকা লাগলো। ক্যাম্পাসের ভিতরে আমরা ঢুকে গেছি, অনেকটা বড় ক্যাম্পাসটা, মানে তোমার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গেছি। দারুণ আমি এক্সাইটেড, কেননা অনেক দিন ধরে, বহু বছর ধরে আসার ইচ্ছে ছিল এই জায়গাটায়, কিন্তু ফাইনালি আজকে এই জায়গাটা আসতে পেরেছি। দারুণ লাগছে, জাস্ট ভিতরে চলে আসতে সব কিছু বলবো তোমাদের। পুরো হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখনকার দিনে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় কিরকম ছিল, কিরকম খনন কার্য করা হচ্ছিল, সেই তখনকার কিছু চিত্র এখানকার। মানে এই পুরো এই জায়গাটায় প্রত্যেকটা জায়গায় পিকচার দেওয়া আছে, তুমি আরামসে দেখতে পারো পুরোনো দিনে যে স্মৃতিকার্য কীভাবে ছিল। এখন যে নালন্দাটা আছে, মানে বর্তমানে এখন যে এক্সিস্ট করছে, এটাকে এএসআই মাত্র খনন কার্য করে 10% কিন্তু বার করতে পেরেছে, বাকি 90% পুরো মাটির নিচে ধস পড়ে গেছে। দেখো অনেকগুলো তো কিছু চিত্রই পাওয়া যাচ্ছে না, পুরো মাটির নিচে ধস পড়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাকি কিছু পাওয়া গেছে, সেই স্থানগুলো মানে 10% স্থানগুলি আমরা আজকে তোমাদেরকে দেখাতে পারবো। এই দেখো প্রত্যেকটা চিত্র এরকম পুরো সারি বাই সারি, এই সারিতে পুরো চিত্র দেওয়া আছে। পূর্বস্থান ক্যাম্পাসটা কিন্তু 15 বর্গ কিলোমিটার দূরে বিস্তৃত, বুঝতে পারছো কতটা বড়। ঠিক আছে, খুব শান্ত পরিবেশ, নিরিবিলি। এখন ঘড়িতে বাজে 10টা 3। খুব সকালবেলায় চলে এসেছি এখানে গয়া থেকে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গেছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। মানে ইটের তৈরি, পুরো লাল ইটের মাটির, আগেকার দিনের 300 শতকেরও পুরনো। এটা আসলে সম্রাট অশোক এটি নির্মাণ করেন। যারা বুদ্ধিস্ট লোকরা আছে, যারা এখানে উপাসনা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, তার জন্য পুনঃ বানিয়েছিল। প্রথমে বিশ্ববিদ্যালয়ের জন্য বানানো হয়নি। নালন্দা শব্দের উৎস হচ্ছে, এখানে এই গ্রামটার নাম হচ্ছে নালন্দা, সেই নাম অনুসারে নালন্দা এটা রাখা হয়েছিল নামটা। যে স্টুডেন্টরা পড়াশোনা করতেন সেই সময়কার, সেখানে কোনো পয়সা না হতো না, মানে বিনা পয়সা এখানে শিক্ষা দান করা হতো। এই শুরু ক্যাম্পাসটা তোটা সুন্দর, অনেকটা বড়, ঘুরতে প্রচুর টাইম লাগবে, কম সময় নিয়ে কিন্তু ঘোরা যাবে না। পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে সাজানো। এই দেখো সম্রাট কুমারগুপ্ত 413 খ্রিস্টাব্দে একে পুরো মর্যাদা দিয়েছে, বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষিত করা হয় পড়াশোনা করানোর জন্য, যে শিক্ষাকে দান করা, এটা কিন্তু তরফ হয়েছিল। আর ভাবুন শুধু 420 থেকে 430 যখন শিক্ষার কোনো প্রতিষ্ঠান ছিল না, তখন এই নালন্দা বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীতে শিক্ষা দান করতো। শুধু ভারতের স্টুডেন্টরা নয়, দেশ বিদেশ থেকে, চীন, জাপান, কোরিয়া, সব জায়গা থেকে কিন্তু লোক আসতো এখানে পড়াশোনা করতে। আর এখানে ছিল বুদ্ধদেবের মূর্তি ছিল, সেগুলো সব বখতিয়ার খিলজি সব নষ্ট করে দিয়েছে। আজকে আমরা বড় বড় ইউনিভার্সিটির কথা শুনি, কেমব্রিজ, অক্সফোর্ড। এই সময়কার এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি ছিল। ভাবতেই পারছো কত পুরনো সেই ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয় থেকে কত শিক্ষা দিত মানুষকে, তো অবাক লাগে। আর জায়গাটা আসার জন্য আমি এত বেকুল ছিলাম, সেটা আজকে ফাইনাল যে আজকে দেখতে পাবো, সেটা আমার কল্পনা বাইরে ছিল। এই সময় কিন্তু টুরিস্ট প্রচুর, স্টুডেন্ট থেকে শুরু করে সব মানুষ কিন্তু এসছে। আমি তো বলো প্রত্যেকটা স্টুডেন্টকে একবার করে দেখা উচিত। আর এই যে কক্ষগুলো, এটা কিন্তু দরজা ছিল এখানে। এই যে ছাত্রদের রুম দেখতে পাচ্ছেন, এই যে ছাত্রদের এইটুকু রুম ছিল, এখানে ছিল সেই সময় মেডিটেশন হল এবং উপাসনা স্থল এই জায়গাটার মধ্যে। আর নালন্দা ছিল সেই সময়কার একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, মানে এখানে আবাসিক মানে বুঝতে পারছেন, থেকে পড়াশোনা করতো সবাই সেই সময়কার। ভাবতে পারছেন মানে 420 থেকে 30-এর মধ্যে যখন সারা বিশ্বে কোনো পড়াশোনা করো, সেই সময় এটা স্টার্টিং হয়েছিল। কেমব্রিজ, অক্সফোর্ড এদের বাবা ছিল এটা, মানে বুঝতে পারছেন। তো রুমগুলো দেখুন, জাস্ট একই রুম, সব জায়গায় একই দরজা, একই লেভেল করে বানানো হয়েছে। দেখুন প্রত্যেকটা রুমের কিন্তু কি রকম রুম, একই সাইজ। প্রত্যেকটা জায়গায় মেডিটেশন হল এবং উপাসনা স্থল ছিল। বখতিয়ার খিলজি যখন পুড়িয়ে দিয়েছিল, সেই পোড়া দাগ কিন্তু আপনারা দেখতে পাবেন সব জায়গায়, কিন্তু পোড়া দাগ কিন্তু রয়েছে। এই পুরানো দাগ কিন্তু এখনো যাবে না। বলে নাকি সেই আমলে 3 মাস এই নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়ে ছাই হয়ে গেছিল, বুঝতে পারছেন। সেই পোড়া মাটির ইট কিন্তু সাক্ষী রয়েছে এখনো।
অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করতো, কত স্টুডেন্ট পড়াশোনা সেটাও বলছি। এখানে প্রথম যখন 420 থেকে 30 সালে যখন পড়ানো স্টার্ট হয়, যখন শিক্ষার কোনো প্রতিষ্ঠানই আবির্ভাব হয়নি, শুরু হয়নি, সেই সময়কার কালে 10,000 ছাত্র এবং 2000 শিক্ষককে নিয়ে এখানে পড়াশোনা শুরু করা হয়েছিল। আর শুধু তাই নয়, নামি দামি মানে সাবজেক্ট পড়ানো হতো, পদার্থবিদ্যা, স্বাস্থ্যবিদ্যা, চিত্রকলা, গান, সঙ্গীত এবং আরো নানান অনেক 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 আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মানে প্রচুর প্রচুর সাবজেক্ট এখানে পড়ানো হতো, যেটা কল্পনার বাইরে। তো বন্ধুরা, এখন আমরা যে স্থানে আছি এই জায়গাটা হচ্ছে এখানে পড়ানো হতো, এইটাই মানে কোচিং বোর্ড বলতে পারেন। এইখানে এই যে এখানে আগে প্রচুর বিশাল বড় একটা দেওয়াল ছিল, দেওয়ালে আগে পড়াশোনা করানো হতো। আর সেই সময় এটা পুরো হল রুম ছিল, যেরকম বুঝতে পারেন মানে স্কুলে যেরকম হয় না, আমরা শিক্ষকরা এখানে পড়ায় আর তারপর পুরো একটা হল মানে ইয়ে থাকে, সেই রকম এই জায়গাটা ছিল। অধ্যাপক ছিলেন, যারা আচার্য ছিলেন এখান থেকে পড়াশোনা করা যায়। এখানে কিন্তু নামি দামি আচার্য ছিল, শিলভদ্র, আর্যপাল, ধর্মপাল, নাগার্জুন, চন্দ্রপাল এবং গুলুমতি, এরা ছিল এখানকার স্পেশাল অধ্যাপক যারা পড়াশোনা করাতেন। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লেকচার হল ছিল, এখানে পড়াশোনা করানো হতো, এখানে বোর্ড ছিল আপনাদেরকে বললাম। এবার আসুন আমার সাথে, এই জায়গাটায় হচ্ছে স্টুডেন্টরা বসে পড়াশোনা করতেন। এই যে আমরা এখন দূরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওই জায়গাটি ছিল চুলা, মানে সেই সময়কার উনুন ছিল। আমি আপনাদের সামনে থেকে দেখাই, এটা ছিল সেই সময়কার উনুন, মানে এইখানে কাঠ দিয়ে কিন্তু এখানে রান্নাবান্না করানো হতো। আর এইখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতো, যে স্টুডেন্টরা সব এখানে, ছাত্ররা এখানে কিন্তু খাওয়া দাওয়া করা হতো। এটা একটা মানে রান্নাঘর বলতে পারেন কাইন্ডলি, সেই সময়কার রান্নাঘর। যারা রাজন্য ছিল তারা কিন্তু পয়সা দিত, ডোনেট করতো, সেই টাকায় কিন্তু পুরো শিক্ষা প্রতিষ্ঠান চলতো। রান্নাঘরের পাশে যে স্থানটা দেখতে পাচ্ছি, এই যে দরজার মতন দেখতে পাচ্ছেন, এখানকার ছিল তখনকার খাদ্য মজুদের ঘর, মানে এখানে খাদ্য শস্য সব শিক্ষক এবং স্টুডেন্টদের জন্য রাখা হতো। দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর। हाँ, इधर पहले खाना रखा जाता था, जो स्टूडेंट था इधर पढ़ाई करते थे उनके लिए रखा जाता था। এই একটা ঘর আছে, তার পাশে একটা ঘর আছে, দুটো ঘরেই খাদ্যশস্য তখনকার দিনে রাখা হতো। এটাও সেম। তো এখন দর্শক প্রচুর ভর্তি, তাই দেখানো মুশকিল। আর এখানে একটা কুয়ো আছে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর স্টুডেন্ট। কুয়ে में क्यों पैसा ফেলতে হয় লোক आदमी होता है? কুয়োর মধ্যে আমি দেখি না, যতটা কুয়ো আছে সব কুয়োতে দেখো পয়সা ফেলে, কত লাখ লাখ টাকা ফেলে রেখেছে মানুষ, কত টাকা ফেলে রেখেছে দেখো। এটাই বুঝি না মানুষের কি শুরু হয় কি জানি, আমার তো এগুলো বিশ্বাসই হয় না। পুরোটা ঘুরতে আপনার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু আসবে, নাহলে কিন্তু ঘোরা সম্ভবই না। আনন্দ বিশ্ববিদ্যালয় সুপ্রচলিত হয়েছিল পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে 637 খ্রিস্টাব্দে, যখন হিউয়েন সাং এখানে এসেছিল। হিউয়েন সাং 637 খ্রিস্টাব্দে যখন এখানকার আচার্য ছিলেন শিলভদ্র, ওনার সঙ্গে উনি বিদ্যাচর্চা করেন এবং এইখানে কিন্তু উনি শিক্ষাগত নিয়েছিলেন। হিউয়েন সাং উনি একজন চীনা ট্রাভেলার ছিলেন। উনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে পুরো বিশ্বে প্রচারিত করেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত পদার্থবিদ্যা, শিক্ষাবিদ্যা, আয়ুর্বিদ্যা এবং অনেক বিদ্যার যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের ব্যাপারে এবং এখানকার ঐতিহ্যের ব্যাপারে কিন্তু পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিতে হয়। এই জায়গাটা কিন্তু আমাদের ঢুকতে দেয় না, এই জায়গাটায় অনেকটা বড় স্তূপা দেখতে পাচ্ছি আমরা। এই জায়গাটা এখন ব্যারিকেড করে দেওয়া আছে, ঢুকতে দেওয়া হয় না কাউকেই। এই জায়গাটি এখন বুদ্ধের স্তূপা আছে, মন্দির বলা হতো তখনকার দিনে। আর এখন এটা পুরো ঢেকে ঢুকে রেখেছে, ঢুকতে দেয় না। এই সাইড দিয়ে আপনার পুরো দেখতে পারেন, ওই সাইডটা পুরো আমরা সেটাই করছি। দারুণ লাগছে, অপূর্ব নিদর্শন। মানে আমাদের ভারতে এত কিছু যে আছে, আমরা কিছু শুধু এই ধ্বংসাবশেষ কিন্তু দেখতে আসেনি। বাবা এটা মিলে কিন্তু ধ্বংসাবশেষ তাই দেখি নাকি বাবা, ধ্বংসাবশেষ দেখতে আসেনি, প্রাচীন ঐতিহ্য, প্রাচীন চিত্রকলা দেখতেছি, তাই তো? ভাবো, বাবার স্পেশাল ইতিহাস নিয়ে খুবই ইন্টারেস্টেড, তাও আমারও ইন্টারেস্টেড ছিল, তাই দুজন পুরো বেরিয়ে পড়েছিলাম। আবার নতুন করে দেখুন বানানো হচ্ছে, নতুন করে আবার পোড়ামাটির যে ইটগুলো সেগুলো কালারিং করে আবার সুন্দর করে আপনাদের জন্য তৈরি করছে নালন্দা বিশ্ববিদ্যালয়কে। অপূর্ব নিদর্শন। আপনারা যদি শুধু পোড়ামাটির ধ্বংসাবশেষ দেখতে আসেন তাহলে এখানে আসবেন, এই যে ইতিহাস, এই যে জিনিসটাকে ভাবতে আসবেন যে কি ছিল আমাদের ভারতে আগে। আবার কিন্তু নতুন করে দেখুন কি সুন্দর করে ইটগুলো দেখে কালারিং করে আবার নতুন করে ডিজাইন করে তৈরি হচ্ছে। আর সেই পুড়ে যাওয়া স্তম্ভটা আমরা দেখতেই পাচ্ছি। আমরা স্পেশালি দেখতেছি নতুন কিভাবে তৈরি করছে, নতুন ভাবে। এগুলো কিন্তু সে পোড়ামাটিগুলো খণ্ডন করে আবার নতুন করে বানানো হচ্ছে। যে জায়গাটা যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোকে নতুন করে আবার কিন্তু বানানো হচ্ছে দর্শকদের জন্য। এক অপরূপ দৃশ্য দেখলাম, মানে নালন্দাকে এভাবে দেখবো ভাবতে পারিনি, বাট খুব ভালো লাগছে। মানে হোক, আমরাও চাই দেশের ঐতিহ্য, দেশের জিনিসটাকে, এই ট্যুরিজমটাকে বাড়ানো হোক এবং নালন্দা বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়াল যেরকম ছিল সেটা করার হোক। কিন্তু এখন আমরা বিহার সরকার নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে তৈরি করছে বিশ্ববিদ্যালয় হিসাবে, এটা নয়, এটা তো মানুষের ট্যুরিজমের জন্য রেখেছেই, বাকি একটা নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। এটা খুব ভালো লাগলো। আর এই জায়গাটা পুরো পার্কের মতন করেছে, দেখুন সবাই পরিজনকে নিয়ে টাইম স্পেন্ড করতে পারবেন। এই জায়গাটা অপূর্ব লাগছে। এই বটগাছটা অপূর্ব লাগছে। বটগাছের বাইরে যে বাগানটা, কি সুন্দর গার্ডেনটা করা হয়েছে দেখুন, সব রকম গাছ দেখতে পারবে, খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ,
থেকে শুরু করে ওহ অপূর্ব অপূর্ব নিদর্শন, প্রকৃতি খুব সুন্দর দৃশ্য, খুব শান্ত পরিবেশ। এখানে মনেই হবে না যে সত্যিকার বিদ্যাচর্চা যে জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান এরকমই হওয়া উচিত, এরকমই ঠিক ছিল, এখনো আছে। আপনারা যদি ভালোবাসেন অবশ্যই থাকবে। পুরোনো ইটগুলোকে কালারিং করে কি সুন্দর করে করেছে, বুঝতে পারছেন না যে বখতিয়ার খিলজি যেরকম পুড়ি দিয়েছে, সে পোড়া মাটির ইটের দাগ এখনও রয়েছে এবং নতুন করে আবার সংগ্রহণ করে তৈরি করছে নালন্দা বিশ্ববিদ্যালয়কে। এখানে কিন্তু আগে সংস্কৃত ভাষা এবং পালি ভাষায় পড়াশোনা করা হতো বা এখানে শিক্ষাদান দিত আচার্যরা। নালন্দাতে বলে 3টে বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, একটা হচ্ছে রত্নসাগর, রত্নরঞ্জিকা আর রত্ন হচ্ছে দধিকা। এই 3টে লাইব্রেরিতে প্রায় 90,000 থেকে বেশি পুস্তক ছিল, বই ছিল। পুস্তকে নানান বিধের চিকিৎসা, নানান দিকের হিসাব, নানান বিধের পড়াশোনা সেই বইয়ের পুস্তকে ছিল। সেই পুস্তক কিন্তু বখতিয়ার খিলজি পুড়ে ছাই করে দিয়েছিল। কিন্তু বখতিয়ার খিলজি কেন পুরালো, এটার পিছনে একটা কারণ আছে। বখতিয়ার খিলজি যখন খুব শরীর খারাপ হয়েছিল, বিশাল শরীর খারাপ, তখন তিনি কিন্তু তার হাকিম বৈদ্য সব লাগিয়ে দিয়েছিল তার দেশে, কিছু কিন্তু উপকার হয়নি তার। তখন তিনি কারো মুখ থেকে শুনেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলভদ্র, ওনার কাছে নাকি উপচার আছে, ওনার কাছে নাকি ট্রিটমেন্ট আছে। তখন উনি ওটাকে ইগনোর করে, যে বলে না মানে আমার দেশের হাকিম বৈদ্য কিছু করতে পারেনি, তোমার হিন্দুস্তান, তখন হিন্দুস্তান বলতো, হিন্দুস্তানের মানে হাকিম বা বৈদ্য একটা টিচার, সামান্য আয়ুর্বেদিক টিচার, সে আমার শরীর ঠিক করে দেবে। ওনার একটা অহংকার অভিমান চলে আসে। তারপরে আরও যখন শরীর খারাপ হতে থাকে তখন উনি শেষবারের জন্য বলে, ঠিক আছে হিন্দুস্তান থেকে যদি শিলভদ্রকে পাঠানো হয়, কিন্তু আমি কোনো ওষুধ খাবো না, আমি ওষুধ না খেয়েই আমাকে ঠিক করতে হবে। তখন শিলভদ্র যে অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে আমি তাই করে দেখাবো। উনি ওনাকে বলেছিলেন, বখতিয়ার খিলজিকে বলেছিলেন যে আপনি কুরআন পড়ুন। কুরআন পড়ে বখতিয়ার খিলজি কিছুদিনের মাথায় ঠিক হয়ে গেছিল। উনি চমৎকার, উনি দেখলেন যে আমি কুরআন পড়ে কিভাবে ঠিক হলাম। উনি ভেবেছে ওনার আল্লাহ, ওনার কোরআন ওনাকে ঠিক করে দিয়েছে, কিন্তু সেটা নয়। ওনার কাছে যখন উপচার খোঁজার জন্য জানতে চাইল তুমি কি করে আমাকে ঠিক করলে, তখন বলল আপনি যে কুরআনটা পড়ছিলেন সেই কুরআনের মধ্যে আমি সুগন্ধের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আপনি যে প্রত্যেকটা পৃষ্ঠা এরকম পড়ছিলেন, প্রত্যেকটা পৃষ্ঠা আপনার সুগন্ধের দ্বারা আপনার শরীর ঠিক হচ্ছিল। প্রত্যেকটা পৃষ্ঠা যখন আপনার শেষ হলো তখন আপনি শরীর পুরো ঠিক হয়ে গেল। এই ছিল আমাদের ভারতের ম্যাজিক, এই ছিল আমাদের ভারতের শিল্পকলা, জাদুকলা, এই যে আমাদের স্থাপত্য, এই শিক্ষাই যখন সব থেকে সর্বমান ছিল, তখন বখতিয়ার খিলজি বলল আমার দেশের শিক্ষা যখন আমাকে ঠিক করতে পারলো না, হিন্দুস্তানের শিক্ষা যখন আমাকে ঠিক করে দেখালো, তাহলে তার শিক্ষাকে আগে নষ্ট করতে হবে। এই শিক্ষা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে আগে নষ্ট করার জন্য বখতিয়ার খিলজি তখন 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি তার আর্মিকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। প্রায় বলা যায় নাকি 3 মাস ধরে, 3 থেকে 4 মাস ধরে আগুন পুরো ওই পুস্তকগুলো জ্বালিয়ে দিয়েছিল। পুস্তকের যে ধোঁয়া, পুরো পুস্তকের ধোঁয়া 3-4 মাস ধরে সেই আকাশের উপরে কিন্তু কালো ধোঁয়ায় মিশ্রিত ছিল। তখনকার দিনে ভাবা যায় শুধু মোগলরা কিন্তু প্রচুর আক্রমণ করেছে আমাদের ভারতবর্ষে। বখতিয়ার খিলজি স্পেশালি আমাদের এই শিক্ষার প্রতিষ্ঠানটাকে পুরো নষ্ট করে দিল 1193 সেই সালের ঘটনাটা। একটু আগে যাদের নাম বললাম আমি, শিলভদ্র, নাগার্জুন, আর্যপাল, চন্দ্রপাল, এরা কিন্তু এখানকারই স্টুডেন্ট ছিলেন, বুঝতে পারলেন? এখানকার স্টুডেন্ট ছিলেন, তেনারাই এখানে আবার শিক্ষা দান করতেন, মানে সেখানে শিক্ষক হয়েছিলেন, বুঝতে পারলেন? আর এখানে যদি বলেন ডোনেট যারা করতো, যারা ছিল তো মানে রাজবংশের, মানে এটা তো মগধ সাম্রাজ্য ছিল, আর রাজগীর যেহেতু রাজগীর নামটা কিন্তু রাজাদের জন্যই হয়েছে, তো সব রাজন্যরা এখানে ডোনেট করতো যাতে স্টুডেন্টদের কোনো পড়াশোনায় সমস্যা না হয়, ঠিক আছে? আর আরেকটা জিনিস এখানে আমি জানলাম, এখন যেরকম 21वीं শতাব্দীতে এখন যেরকম পড়াশোনা করে চাকরি পাওয়া যতটা কঠিন, সেই সময়কার দিনে স্পেশালি বৌদ্ধ ধর্মে যারা মানে স্টুডেন্টরা ছিলেন, তারা এখানে স্পেশালি আসতো। চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এখান থেকে স্পেশালি মানে স্টুডেন্টরা বেশি আসতো এখানে পড়াশোনা করার জন্য। আর তারা কিন্তু এখানে চান্স পাওয়া বড্ড কঠিন ছিল, মানে সেখানে পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু এখানে কিন্তু চান্স পেত না মানুষ। এখন যেরকম চাকরি পেতে যেরকম কঠিন, খুব কষ্ট, তখনকার দিনে এখানে আপনার পড়াশোনা করার জন্য কিন্তু খুব কষ্ট করতে হতো চান্স পাওয়ার জন্য। প্রচুর পরীক্ষা না, এক্সামিনেশন না হতো, তারপরে তার এখানে পড়াশোনা করানো হতো। যেহেতু ফ্রি অফ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে, আর পুরো ফ্রি অফ কস্ট, কোনো দান নিত না, বুঝতে পারলেন? থাকা খাওয়া সব এখানেই করানো হতো। এই বাগানের চারিদিকটা কি সুন্দর দেখুন, ফুলে ভরা, অপূর্ব নিদর্শন। অনেকটা বড় ক্যাম্পাস, বাকি সাইডটা আমরা একটু দেখবো। এখানে শিক্ষা প্রতিষ্ঠানটা, বিশ্ববিদ্যালয়টা এতটাই বড় যে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। মানে এই সাইডটাও পুরোটা ভর্তি, হ্যাঁ এই সাইডটা তো আছেই। দেখছি আর কি, ভালো লাগছে, কি বলবো, খুব সুন্দর অপূর্ব নিদর্শন। এগুলো সব মন্দির ছিল, দেখে বোঝা যাচ্ছে। আর এটা পুরো শিক্ষা প্রতিষ্ঠানটাই ছিল। অনেকটা বড় ক্যাম্পাস, বুঝতে পারছি, 15 বর্গ কিলোমিটার বিস্তৃত পুরো এলাকাটা। আমি 2 ঘন্টা কমই বলেছি, মোটামুটি 3 ঘন্টা তো টাইম লাগবে আপনাদের মানে এটা ঘোরার জন্য। দেখুন এই স্থানটা আরও সুন্দর লাগছে,
সব কিন্তু তৈরি করছে আপনাদের জন্য, খুব তাড়াতাড়ি হয়তো এই স্থানগুলো মানুষকে দর্শন করতে দেবে। এগুলো সব টেম্পল ছিল, এরকম অনেক রকম টেম্পল আছে, এটা টেম্পল নম্বর 12। বাকি যে জায়গাগুলো আছে না এখানে, জায়গাগুলো আছে সেগুলো সবই টেম্পল। যে এদিকটা এগুলো সবই টেম্পল, বুঝতে পারছেন? তো আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে টোটো নিয়েছিলাম, 10 টাকা ভাড়া নিল। ওইখান থেকে আমরা এখন চলেছি নালন্দা বাস স্ট্যান্ড মোড়ে। তো এই মোড় থেকে বাস পেয়ে গেছি রাজগীর যাওয়ার জন্য। তো এখান থেকে রাজগীর মানে এখানে আরো কটা সাইড আছে ঘুরবো, তো রাজগীর চলে যাচ্ছি এখন। আমরা এখন এসেছি শিলাওতে, গাড়িটাকে রেখে নিই। আমরা এখন এসেছি শিলাওতে। সিলেটে দারুণ ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, এখানে 3 মিনিট সময় দিয়েছে আমাকে। এখানে হচ্ছে তোমার খাজা খুব বিখ্যাত, এই যে খাজা बहुत फेमस है इधर का। बाप रे, बस से मैं सुगंध आ रहा था इधर से। দেখতে পাচ্ছ পুরীতে যেরকম তোমরা খাজা দেখতে পারো জগন্নাথের প্রিয়, সেরকম কিন্তু এখানেও কিন্তু খাজা দারুণ কিন্তু। 25 ग्राम, तो 1 ग्राम दे दीजिए जल्दी। ओ नहीं, बस का टाइम हो गया ना। अच्छा আচ্ছা আচ্ছা, তো এখানে আমাদের খাজা ট্রাই করতে দিলে, একটু খেয়ে নি দেখি। ফ্যান্টাস্টিক यार का नाम ही এই দেখুন দোকানটা, আসছি তাহলে। ওকে, আমাকে একটা দিল খাওয়ার জন্য, দারুণ। দাঁড়াও, চলো চলো, খাজা দিলে একটা। আমার জন্য দাঁড়িয়েছে খাজা খাওয়ার জন্য। আচ্ছা, তখন ঠিক মতো ট্রাই করতে পারিনি, কিন্তু আপনি ধরে লিজিয়ে বিহারের সব থেকে ফেমাস হচ্ছে খাজা, আর সে পেশা হচ্ছে শিলাওতে পাওয়া যায় এটা, ঠিক আছে? ওখানে ট্রাই করেছি, ভালো লেগেছে, একবার ট্রাই করে দেখি। दारुण दारुण। हमारे उधर पुरी नजदीक है ना, जगन्नाथ का बहुत प्रिय चीज है। तो পুরীতে যেরকম খাজা একটু অন্যরকম, এখানকার খাজাগুলো একটু অন্যরকম, পাপড় মতন। দেখুন এটার টেস্টটা কিন্তু পুরোটাই অন্যরকম, কিন্তু খাজা যেহেতু নাম এখানকার, এর জন্য ট্রাই করলাম। আর দাদা কোনো টাকা নেয়নি, সম্পূর্ণ ফ্রিতে আমাকে টেস্ট করার জন্য দিল। আর কাকুরে আমাকে বললো এখানে শিলাওতে যে খাজাটা বড্ডই ফেমাস আর কি। তো আপনারা নালন্দা থেকে রাজগীর যাওয়ার পথে বা রাজগীর থেকে নালন্দা আসার পথে শিলাওতে এখানে কিন্তু ট্রাই করেন। প্রত্যেকটা দোকানে কিন্তু খাজা বিক্রি হচ্ছে।